জানে, নতুবা অন্য কেউ জানতে পারে, আমি আপনি জানি না। বিএনপি তো ওই যে বলতে বলতে আমার এখন খারাপই লাগে, কারণ আমি নিজেই মনে করেছিলাম এই দলটা হয়তো মধ্যপন্থার একটা রাজনীতির এই পরিবর্তিত সুযোগে, যেহেতু অন্য কোনো বড় দল নেই, তাদের একটা সুযোগ তৈরি হচ্ছে এবং তারা তো জিতেই বসে আছে এমন একটা ভাব। কিন্তু যেখানে তাকাই সেদিকেই তাদের হার দেখি। শেষ পর্যন্ত চাকসু নির্বাচনও তারা হারলেন, রাকসুতেও তারা হারবেন, যেখানে যা হবে সবটাতেই তারা হারবেন। ভবিষ্যৎবাণী ছুটে হাঁটো জিততে পারেন, কেউ আর বলবেন না এই আপনি তো বলেছিলেন হেরেছে, আমাদের তো একটা এজিএস জিতেছে চাকসুতে। আম সরি, ওই জেতা তারা জেতা মনে করতে পারেন, বলতেও পারেন। শিবির যেখানে ভিপি জিএস সহ মূল দুটো পদ সহ 24টা জেতে, সেখানে যদি একজন এজিএস নিয়ে সন্তুষ্ট থাকেন, আমার কিছুই বলবার নেই। আবার নির্বাচনে আপনি অভিযোগও করতে পারেন। খেলা শেষ হয়ে গেলে আপনি যদি আগেই বোঝেন যে এই খেলা ফিল্টার লেভেল প্লেইং না, এই খেলায় অনিয়ম হবে, অন্যায় হবে, ন্যায় বিচার হবে না, রেফারি নিরপেক্ষ না, সেই খেলায় অংশ নিয়ে যদি আপনি ওই অভিযোগ করেন, তাতে তো লাভ হয় না। এরকম নির্বাচনী অনেক অভিযোগ ইন্ডিভিজুয়ালে করেছেন অতীতে। সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপর তিনি রায় পেয়েছেন। এতে কোনো লাভ হয় না। এতে দেশের ব্যক্তিগতভাবে কারো কিছু হতে পারে, দলের কিছু হতে পারে, দেশের কোনো লাভ আসলে শেষ পর্যন্ত হয় না। আপনি হয়তো আবারও জাতীয় সংসদ নির্বাচনও ফল প্রতিকূলে গেলে অভিযোগ করবেন, সেই অভিযোগে কার কি লাভ হবে? কারো কোনো লাভ হবে না। রাজনীতিটা আসলে ঠিকঠাক মতো করতে হয়, নিষ্ঠার সঙ্গে করতে হয়, আন্তরিকতার সঙ্গে করতে হয়। রাজনীতির মধ্যে দেশপ্রেমটা থাকতে হয়, দলের প্রেমটাও থাকতে হয়, তবে দেশের ঊর্ধ্বে গিয়ে নয়। ব্যক্তির চাওয়া থাকতে পারে, কারণ মানুষ ছাড়া তো রাজনীতি হবে না, মানুষ ছাড়া দল হবে না, মানুষ ছাড়া নেতা হয় না, মানুষ ছাড়া সংসদ হয় না, মানুষ ছাড়া মন্ত্রিসভা হয় না, সেগুলো আমরা জানি। কিন্তু তারপরও এক ধরনের অনেস্টি, তার চাইতে বড় কথা ইন্টিগ্রিটি থাকা দরকার, যদিও সবার ইন্টিগ্রিটি থাকে না। একটা দিকভ্রান্ত রাজনৈতিক দলে পরিণত হচ্ছে জামায়াতে ইসলামী। অফকোর্স তার আদর্শের সঙ্গে আমি একমত নই, ৭১-এর ভূমিকার আমি তীব্র নিন্দা করি, এবং যেই কারণে এই দলটির প্রতি কোনো সমর্থনও থাকবার কোনো কারণ আমার নেই। কিন্তু কোনো দলের প্রতি আমার কোনো সমর্থন নেই, সেটাও আবার পরিষ্কার করে রাখি। তারপরে বলছি আমি, কারণ আদর্শিক এই জায়গাটাকে আমাকে বিরোধিতা করতেই হবে। তার পলিটিক্সটাকে আমি যেহেতু পছন্দ করি, এটা সে আমাকে বলতেই হবে, কারণ এই পলিটিক্সটা দেশের জন্য কল্যাণকর নয়। কিন্তু তার কিছু কৌশল আছে, তার কিছু ডিসিপ্লিন আছে, তার একটা কমান্ড অফ চেইন আছে, তার একটা র্যাঙ্ক অ্যান্ড ফাইল আছে। মোটা থেকে তার অপরাধগুলো খুব একটা বেশি চোখে পড়ে না, অ্যাটলিস্ট দুর্নীতি। এর আগে রক্ষাটা সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা আগে বলতাম, এবং সেগুলো ঠিক ছিল, সেই সব অপরাধ। কিন্তু যেগুলো দৃশ্যমান নয়, সেগুলোকে আপনি কতখানি মানুষের সামনে আনতে পারবেন যদি আপনি আপনার নিজের রাজনীতিটা ঠিক না করেন? ওইসব দৃশ্যমান অদৃশ্য জিনিস হয়তো গবেষকরা বুঝবেন, সক্রিয় রাজনীতিকরা বুঝবেন, সাংবাদিকরা বুঝবেন, গোয়েন্দা সংস্থাগুলো বুঝবে, সাধারণ মানুষ তো সেটা বুঝবে না। আর ৭১ বিক্রি করে, ৭১ আমাদের জীবনের সবচাইতে ঐতিহাসিক, সবচাইতে মূল্যবান অধ্যায়, কিন্তু আপনি যদি মানুষকে কিছু না দেন, মানুষের মন শুধুমাত্র ৭১ দিয়ে জয় যেমন শেখ হাসিনা করতে পারেন, আবার ৭১-এর সেই বিরোধিতা, সেই পাপ অন্যায় জামাত সহ যারা করেছে, সেটাও মানুষ কতখানি মনে রাখে, কতখানি মনে রাখবে। কারণ আমাদের মেমোরি, বাঙালির মেমোরি, বাংলাদেশিদের মেমোরি কে গোল্ডফিশ মেমোরি বলা হয়। খুব দ্রুত আমরা সবকিছু ভুলে যাই, যদিও আমরা ভুলে গেলেই অপরাধটা মাফ হয়ে যায় না,
বা আমরা ভুলে গেলেই কারো কৃতিত্বটা ছোট হয়ে যায় না। কাজে আমি দেখি যে আমাদের রাজনীতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং চরম অনিশ্চয়তা, খুবই পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। যে প্রতিষ্ঠান এগুলোকে রক্ষা করবার জন্য কাজ করবে সেই প্রতিষ্ঠানকে বিতর্কিত করে তোলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের নেতৃত্বকে প্রশ্নের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানের ভেতরে অস্থিরতা তৈরি করা হচ্ছে। আমি কারো নাম নিতে চাই না, কিন্তু এই যে আইসিটি, এই ট্রাইব্যুনাল, এর আইন, এগুলো তো নানা কারণে নানাভাবে প্রশ্নবিদ্ধ। আমরা তাদের বিচার চাই, এ কথা ঠিক। একইভাবে যেমন জামাতের নেতাদের বিচার করতে গিয়ে এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলা হয়েছিল শুধুমাত্র মবের দাবির প্রেক্ষিতে। সেই সময়কার সেই গণজাগরণ মঞ্চকে অনেকে হ্যামিলনের বংশীবাদক আমরা বলেছি, সবাই ছুটে গেছেন, মাফ করবেন, আমি কিন্তু চাইনি, আমি তাদের গুণগানও করিনি। আমি আজকে যেমন এই তরুণদের এনসিপির সমালোচনা যেরকম করেছি, তাদের প্রতি আমার ভালোবাসা, মায়া সবটা রাখা সত্ত্বেও সেদিন আমি গণজাগরণ মঞ্চের সমালোচনা করেছিলাম। আমার চারপাশে সবাই গেছেন, আমি যাইনি। আমার কোনো কথাবার্তা, আমার কোনো অনুষ্ঠানে আমি তাদেরকে প্রমোট করিনি। একটা অনুষ্ঠানে তাদের 4 জন বা 5 জনকে ডেকেছিলাম একদিনের জন্য, ডেকে আমার যা যা সমালোচনা করবার, যেসব প্রশ্ন করবার আমি সেটা করেছি। সেই সময় সেই মব বা প্রেশার গ্রুপ, এখনো তো মব কালচারের মধ্যে আমরা আছি এবং এটাকে অনেকে প্রেশার গ্রুপ বলে সফট করবার চেষ্টা করেন, অনুমোদন দেবার চেষ্টা করেন। সেই দাবিতে আইসিটি অ্যাক্টের শুধুমাত্র ফাঁসি চাই এই ঘৃণা ছড়ানো দাবিতে আইন সংশোধন করা হয়েছিল। সংশোধন করে একজনের ফাঁসি কার্যকর করার ব্যবস্থা করা হয়েছিল। সেদিন আমরা সেটা সমর্থন করিনি, গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তারপরও বলতে হবে সেটা সংসদে পাশ করা হচ্ছে, সেটা যে ধরনের সংসদই হোক না কেন, কেমন ধরনের সংসদ আমরা জানি। কারণ 14, 18 আর 24-এর ইলেকশনের সংসদকে গ্রহণযোগ্য সংসদ বলবার কোনো কারণ নাই, যদিও 18 সংসদকে বৈধতা দেবার দায় বিএনপিরও আছে। কারণ একেবারেই বিএনপিকে শূন্যে ভাসিয়ে দিয়েছে আওয়ামী লীগ বা তৎকালীন সরকার। 7টা আসন, 6টা মহাসচিব জিতলেন, তাকে আপনি সংসদে তিনি গেলেন না। বাকিরা নির্বাচনে এরকম কারচুপি হয়েছে বলবার পরে কেন সেই সংসদে আপনারা ঢুকলেন আমার মাথায় আসে না। আবার কেনই বা সেখান থেকে 3-4 বছর পরে বেরিয়ে গেলেন সেটাও আমার মাথায় আসে না। ব্যারিস্টার মাওদুদ আহমেদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে 18 নির্বাচনে যারা বিএনপির সংসদ সদস্য প্রার্থী ছিলেন, প্রতিবাদ হিসেবে তারা সবাই এসে নির্বাচন কমিশনের সামনে বসুক। বিএনপির সিদ্ধান্ত ব্যারিস্টার মাওদুদের সেই অনুরোধ বা আহ্বানকে কার্যকর করেনি। করলে চেহারাটা তো ভিন্ন হতে পারত, করলে আন্তর্জাতিকভাবে সেটা খবর হতো, কিন্তু হয়নি। কাজেই এই যে চাপের মধ্যে পড়ে আজকেও যা কিছু হচ্ছে এগুলো অ্যাকসেপ্টেবল নয়। আইসিটি আমি আন্তরিকভাবে বলি এবং আমি সব সময় বলি, যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া দরকার। যারা শুধু জুলাই অগাস্টের হত্যাকাণ্ড নয়, বিগত দিনে হত্যাকাণ্ড, গুম, অপরাধ বিচার